উপস্থিত সকলকে শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের তরফ থেকে জানাই প্রণাম। আমাদের আজকের উপস্থাপনা স্বর্গের রথ। নাটককার ডক্টর অমিতাভ ভট্টাচার্য। হ্যালো, কি খবর, কি আপডেট? মা আর নেই। হ্যাঁ, কি বলছো? মা আর নেই? একটু আগে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না। কি হবে বলতো? আমাদের মাথার উপর থেকে মা একটা বট গাছের মতো। মাকে ছাড়া আমরা কি করে থাকবো? হ্যাঁ, কেঁদো না, কেঁদো না মনামি, কেঁদো না। জন্ম মৃত্যু তার উপর তো কারোর হাত থাকে না। এছাড়া মা যা কষ্ট পাচ্ছিল চোখে দেখা যাচ্ছিল না। আমি সহ্য করতে পারছি না। আমি তো মাকে ওই অবস্থায় দেখতে পারবো না বলেই আর হাসপাতালে যেতে পারিনি। ভালো করেছো। তোমার যা হার্টের অবস্থা, তাতে করে যে কোনো মুহূর্তে অ্যাটাক হয়ে যেতে পারতো। ওখানে কে কে আছে? সবাই আছে, দাদা, রমেন, দীপু, আমার অফিস কলিগ, সবাই। তুমিও অত ভেবো না। না ভাবলে চলবে। দাদার সাথে কথা বলো, কিভাবে মাকে বাড়িতে আনবে দেখো। যদি কোনো এসি গাড়ি পাওয়া যায় একবার একটু। কেন পাওয়া যাবে না? দাদা তো বলছে সব খরচ দাদাই করবে। আমি দাদার সঙ্গে কথা বলে সব ফাইনাল করে নিয়েছি। গাড়ি, খাট, ফুল সব ব্যবস্থাই হয়ে যাবে। মা খুব বেলফুল ভালোবাসতো জানো। দেখো না যদি পাও। ঠিক আছে, আমি দেখছি। মা, শেষ পর্যন্ত তোমার মরা মুখ আমাকে দেখতে হবে। আমি সইতে পারবো না, আমি সইতে পারবো না। শোনো ভাই, এখান থেকে বেরিয়ে বিটি রোড ধরে সোজা সোদপুর, ওখান থেকে ডান দিকে টার্ন নিয়ে কিছুটা এগিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে আমরা সোজা হালিশহর যাব। দাদা, তাহলে আমরা স্টার্ট করি? এসি চলছে তো ভাই? না, স্টার্ট। ঘুমোচ্ছিস বাবা? করার যা গেল তোর ওপর দিয়ে, সব দৌড়াদৌড়ি তো তুই একাই করলি বাবা। এবার একটু ঘুমিয়ে নে বাপ। ও দুলাল রে, এসিটা একটু কমিয়ে দিবি বাবা। আমার যে খুব শীত করছে রে। ও দুলাল, ভাই বলছি, গাড়িটা একটু থামাও না। গাড়িটা একটু থামাও না। মায়ের গলা শুনলাম মনে হলো। আরে থামাও না ভাই। না, ঠিক আছে, স্টার্ট করো। বলছি ভাই, একটু এসিটা একটু কম করে দেবে? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, চলো। বাঁচালি বাবা। এত ঠান্ডা কি আর আমার সহ্য হয় বল? এসিটা বন্ধই করে দে না।
না মা, তা হয় না। আরে তাহলে তো তোমার বডিতে যে পচন ধরবে। বডি? ও হ্যাঁ, মরে গেলে তো সবাই বডি হয়ে যায় না রে, ডেড বডি। আর আর পচনের কথা বলছিস বাবা, পচন তো আমার সারা শরীরে সে কবে থেকেই ধরেছে রে, পিঠে, পাছায়, তা গোটা চারেক বেডশোর তো হবে বাবা। মা কি যে কষ্ট পেয়েছো তুমি, এই কমাস ধরে আমি। না রে, আমার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে তোর বউ, আমার ছোট বৌমা। মনামি, মনামি তোমার জন্য কষ্ট পেয়েছে? পাইনি, গন্ধের জন্য তো আমার ঘরেই ঢুকতে পারতো না রে। তোর মেয়েটাকেও আসতে দিত না, সপ্তাহে 2 দিন করে বাপের বাড়ি ঘুরে আসতো। সে তো মা ওর মাকে দেখতে যেত, অমাবস্যা পূর্ণিমার রাতে ওর মায়ের ব্যথাটা বাড়ে তো। ও দুলাল, এখন কি ওই প্রতি সপ্তাহে অমাবস্যা পূর্ণিমা হচ্ছে না কি রে? তুমি না মা আমার বউটাকে একেবারে দেখতেই পারো না। না ঠিকই তো, ওই দেখতে না পেরেও তো তোর মেয়েটাকে কোলে পিঠে করে আমি ওই 2 বছরের মতো বড় করে দিয়েছিলাম। যতদিন আমার শরীর ছিল ততদিন তো রান্না করে খাইয়ে তোর বউকে আমি অফিস পাঠিয়েছি। অফিস থেকে ফেরার পর গরম চায়ের কাপটাও আমি মুখের সামনে ধরে দিয়েছি। ভুলে গেলি বাবা? না মা, এসব কথা আমি কেন, মনামিও ভুলিনি। কিন্তু মা তুমি তো বড় বৌদির কোনো দোষই দেখতে পাও না, কেন বলো তো? শুধু দোষ কেন বলছিস বাবা? আমি তোর কোনো গুণও দেখতে পাই না। ওরা থাকে তো ওই মালদায়, 2-3 বছর বাদে বাদে 2-4 দিনের জন্য আসে। আমি পড়ে গেছি শুনে ফোনে সে কি কাঁদুনি গাইছিল, বড্ড ব্যস্ত, ছেলের পরীক্ষা, কি করে আসবে। শেষ পর্যন্ত আমি আসতে বারণ করে দিয়েছি। বেশ করেছো, ওই থোতা মুখ ভোতা করে দিয়েছো, বেশ করেছো। পয়সা আছে বলে না বড্ড গুমোর। মনামি যদি চাকরিটা না ছাড়তো তাহলে আজও আমি ওদের থেকেও বড় লোক হয়ে যেতাম। আচ্ছা মা, তুমি তো আজ বেশ টকটক করে কথা বলছো, বাড়িতে এত মিনমিন করতে কেন গো? তুমি একটু যদি স্ট্রিক্ট হতে তাহলে আমরা সবাই না টাইট হয়ে যেতাম। তখন তো বেঁচে ছিলাম বাবা, একটু সুখ শান্তির জন্য মিনমিন করেই থাকতাম। আর এখন তো আমার সেই ভয় নেই রে। ওই দেখ, স্বর্গের রথে চড়ে বসেছে যে আমি। বুঝলে মা, দাদার ইচ্ছে তোমার শ্রাদ্ধ শান্তি না একটু বড় করে করা। ও, তা তোর কি ইচ্ছে বাবা? আমারও তাই ইচ্ছে। দাদা বলছে ওই 90% খরচ দাদাই দেবে। ও, 100-400 লোক পাত তো হবেই। বাবা, আমি খাই ক্যাটারারকে বলে দেবো, বুঝলে? কালকেই মাধব নিকেতনটা বুক করে দেবো। আচ্ছা মা, তুমি বিধবা হয়েছো কত বছর হবে? তা ওই 11-12 বছর তো হবে। তুমি যখন সধবা ছিলে মা, তখন কি কি মাছ ফল তোমার পছন্দ তো মনে আছে তোমার? তা তুই কি সেগুলো আমার সাথে খাওয়াবি? হ্যাঁ, তা অনেক খরচ হয়ে যাবে না রে দুলাল? হোক না খরচ, তোমার যদি আরো যদি কোনো ইচ্ছে থাকে তুমি আমাকে বলতে পারো। তা এই খরচের সিকি ভাগও যদি বেঁচে থাকতে আমার জন্য করতিস, তাহলে আমার তো এভাবে বেঘরে গলে পচে মরতে হতো না রে বাবা। ওহ মা, সেই এক কথা, ইট ওয়াজ জাস্ট অ্যাক্সিডেন্ট মা। কিন্তু সেই অ্যাক্সিডেন্টের জন্য তো তোরাই দায়ী বাবা। আমরা? হ্যাঁ, তুই, তোর দাদা সুলাল, তোদের বউরা, তোর সবাই দায়ী।
তোরা যদি আমার চোখের ছানি দুটো একটু অপারেশন করিয়ে দিতিস, আমি তো এভাবে ওই খটখটে শুকনো বাথরুমে পড়ে পা ভাঙতাম না রে। সেই জন্যই তো বলছি মা, ওটা একটা অ্যাক্সিডেন্ট, তোমার কপালটা খারাপ তাই। না না, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম চোখে দেখতে পাই না বলে। ডাক্তার বারবার করে বলা সত্ত্বেও তোরা আমার চোখের কোনো ব্যবস্থা করিসনি। তুই, তোর দাদা সুলাল, বৌমারা সবাই মিলে দিনের পর দিন আমায় শুধু ভয় দেখিয়েছিস। ভয়? কি বলছো মা? ভয় ভয় দেখায়নি মা, যা ফ্যাক্ট তাই বলেছি। আরে টিভিতে দেখোনি, পেপারে পড়োনি, ছানি কাটাতে গিয়ে কত লোকের চোখ অন্ধ হয়ে গেছে, তারপর শেষ পর্যন্ত ছুটতে হয়েছে ওই শঙ্কর নেত্রালয় বা ভেলোরে। সংখ্যায় তারা কতজন দুলাই? গাড়ি চললে তো 2-4 জন দুর্ঘটনায় মারা যায়, তাই বলে গাড়ি চড়া বন্ধ করে দেয় কজন রে? আর এতই যখন জানিস, তাহলে ওই শঙ্কর নেত্রালয় বা ভেলোরে নিয়ে গিয়ে আমার অপারেশনটা করালি না কেন রে? বল বল না, কেন করালি না? প্রশ্নটা তো তুমি দাদাকেও করতে পারতে মা। পারতাম পারতাম, কিন্তু গত 11-12 বছর ধরে যখন তোর বাবার ওই পেনশনের টাকাটা আমি তোর হাতেই প্রতি মাসে তুলে দিয়েছি, তখন কৈফিয়তটা তো আমি তোর কাছেই চাইবো বাবা। তাছাড়া তোর দাদা তো টাকা দিতে রাজি ছিল, তোকে বলেছিল শুধু অপারেশনের দায়িত্বটুকু নিতে। কেন কেন নিলি না তুই? কেন বল? মনামির তখন গ্যাসের প্রবলেমটা ধরা পড়ল, তাছাড়া বুগলার ক্লাস 5-এর অ্যাডমিশন টেস্ট। তুমি ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো মা। আমার 2 সুপুত্র তোরা, আমার নিয়ে এক্কা দোক্কা খেললি। তুই ঠেললি সুলালের দিকে, আর সুলাল তোর দিকে। বাথরুমে পড়ে যাবার 4 দিন পর তোরা ডাক্তার দেখাতে নিয়ে গেলি। এক্সরে করে জানা গেল আমার পায়ের বড় হাড়টাই ভেঙে গেছে। ওই গোটা দিন রাত যন্ত্রণায় আমি পাগলের মতো চিৎকার করেছি রে। তোরা এসি চালিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়েছিস। তুমি বড় অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছ মা। যতদিন বেঁচে ছিলাম ততদিন তো কিছু বলিনি বাবা। আজ এই 2টো কথা আমি বলিনি, এরপর তো আমায় চিতায় তুলে দিবি। ডাক্তার দেখাতে দেরি করলি, দায় সারা চিকিৎসা করালি, ওই 2টো আয়ার উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে নিজেরা ফুর্তিতে থাকলি। স্ট্রোক হওয়ার পর সরকারি হাসপাতালের জেনারেল বেডে নরকের মধ্যে আমায় ফেলে রাখলি। কেবিন খালি থাকা সত্ত্বেও সেখানে দিলি না কেন? বল না কেন? তোদের আমি বুক দিয়ে আগলে রাখিনি, মানুষ করিনি তোদের অসুখ বিসুখে সারা রাত আমি জাগিনি। নিজের পাতের ভালো মন্দটা তোদের পাতে তুলে দেইনি আমি। মা প্লিজ মা, এভাবে আর বলো না মা, প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার হতো না কষ্ট যখন চোখ দিয়ে জল গড়াতো, যন্ত্রণায় চোখ দুটো আমার টন টন করত। পেপারটা পড়তে পারতাম না, ঠাকুর ঘরের সামনে লক্ষ্মীর পাঁচিলেটার দিকে শুধু চেয়ে বসে থাকতাম। টিভি তো দেখতেই পারতাম না। ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। আমরা সত্যি তোমার প্রতি অন্যায় করেছি। যদি প্রায়শ্চিত্ত করার কোনো সুযোগ থাকে বলো মা, বল। সত্যি প্রায়শ্চিত্ত করতে চাস? হ্যাঁ মা, চাই, বলো মা। তাহলে শোন, আমার জন্য তোরা কোনো অসহ্য করবি না। কাঁচা কুচা পরে সং সাজবি না আমার জন্য। ওই বিড়ি খেকো কোনো অশিক্ষিত পুরুতকে ডেকে এনে
ভুলভাল মন্ত্র পড়ে আমাকে আমাকে প্রেতে লোকে পাঠাতে হবে না রে। ওগুলো আমি সইতে পারবো না। তাছাড়া তাছাড়া আমি তো এখন এই সংসার নরক থেকে মুক্তি পেয়ে স্বর্গে যাচ্ছি, স্বর্গের রথে চেপেছি, তাই না রে? তাই না রে? আর একটা কথা, আমার শ্রাদ্ধে তো অনেক টাকা পয়সা খরচ করার ইচ্ছে তোদের। সেই টাকাটা না ওই গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দিস বাবা, বিলিয়ে দিস। আমার আত্মা এতেই শান্তি পাবে। অনেক অনেক কথা হলো, অনেক কথা হলো। এবার এবার একটু বিশ্রাম করে নে বাবা। তোরা তোরা সবাই ভালো থাকিস। আমার আশীর্বাদ আর আমার ভালোবাসা রইল তোদের সবার জন্য। ভালো থাকিস বাবা। মা 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 কি হলো? চিৎকার করে উঠলে? স্বপ্ন দেখছি না নাকি? দেখি। ও বাবা, একেবারে তো ঘেমে গেছো। ভয়ের স্বপ্ন নাকি গো? আমি ভয়ের স্বপ্ন দেখছি। মা 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 কোথায়? মা মা এই তো দিব্যি সুস্থই তো আছে। এই তো একটু আগে বাথরুম থেকে বেরিয়ে ওই বারান্দায় ফুল গাছগুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। দাঁড়া, আমি একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। ওমা, ও দুলাল, এত সকাল সকাল উঠে পড়লি কেন বাবা? কি রে, রাতে ভালো করে ঘুমোসনি তো? না, হয়েছে, ঘুম হয়েছে মা। একটা কথা তোমায় বলতে এলাম মা। ওই দেখো, সে তো তুই পরেও বলতে পারতিস বাবা, এত তাড়া কিসের? না মা, কথাটা তোমায় না বলে আমি শান্তি পাচ্ছি না মা। মা, তোমার চোখের অপারেশনটা না আমি এ সপ্তাহের মধ্যেই করে দেবো। হ্যাঁ মা, বিদেশি লেন্স বসাবো মা। তুমি আবার আগের মতো দেখতে পাবে। সত্যি বলছিস বাবা? হ্যাঁ। তাহলে তো আমি ওই বাগানে গিয়ে ফুল তুলতে পারবো। শুধু ফুল নয় মা, সেই ফুল তুলে তুমি মালা গেঁথে তোমার ওই রাধা গোবিন্দের গলায় পরাবে। মা, বলিস কি রে? রে, তোর দাদা বুঝি টাকা পাঠিয়েছে অপারেশনের জন্য? না মা, কারোর টাকার দরকার নেই। আমি দেব। মনামি এসছি। বলো না মনামি, পারবো না? হ্যাঁ হ্যাঁ মা। মা, আজ থেকে আপনার সব দায়িত্ব আমাদের। ও বৌমা, এই কি বলছো গো তোমরা? তুমি নিজের মুখে কথা আমায় বলছো? হ্যাঁ মা, আমি বলছি মা। এবার আপনি খুশি তো মা? ও দুলাল, শেষ বয়সে এসে আমার কপালে এত সুখ ছিল। ও রাধা গোবিন্দ, আমি আবার নতুন করে তোমাদের মুখগুলো দেখতে পাবো। ও দুলাল, এই তোকে, বৌমাদের, সুলালকে, আমার নাতি নাতনিদের, ও রাধা গোবিন্দ, সবই তোমার ইচ্ছা, আমার রাধা গোবিন্দের ইচ্ছা। আমার যে বড় আনন্দের দিন আজকে, বড় আনন্দের দিন। জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ।